মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের পর রবিবার লন্ডন নেওয়া হতে পারে বেগম খালেদা জিয়াকে। কাতার থেকে কাল বিকেলে আসছে এয়ার অ্যাম্বুলেন্স। ঢাকায় বেগম খালেদা জিয়ার পাশে তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। রোগ মুক্তি কামনায় সারা দেশে দোয়া এবং প্রার্থনা। সামনে বড় চ্যালেঞ্জ, জনগণের জীবন পাল্টে দেয়া, জানালেন জামায়াতের আমির। সর্বোচ্চ জোর দেওয়ার প্রত্যয় শিক্ষা ও স্বাস্থ্য খাতে। সিলেটের কোম্পানিগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধী এক যুবককে গাছে ঝুলিয়ে নির্মম নির্যাতন। চোর সন্দেহে এমন বর্বরতায় ভুক্তভোগীর দাবি তিনি কিছুই করেননি। ফরিদপুরের ভাঙ্গায় বাস চাপায় অটোরিকশার 4 যাত্রী নিহত, আহত অন্তত 2। চাঁপাইনবাবগঞ্জে দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহী। এবং মার্কিন চোখ রাঙানির মধ্যেই দিল্লিতে বৈঠকে বসেছেন মোদি পুতিন। সই হতে পারে সামরিক এবং বাণিজ্য খাতে একাধিক চুক্তি। মেডিকেল বোর্ডের অনুমতি পেলে রবিবার লন্ডনে নেওয়া হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে, জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর সব ঠিক থাকলে কাতার থেকে রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছবে আগামীকাল বিকেলে। এরই মধ্যে লন্ডন থেকে ঢাকায় এসেছেন তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। রয়েছেন এভারকেয়ার হাসপাতালে শাশুড়ির পাশে। নানা শারীরিক জটিলতায় দীর্ঘদিন ধরে ভোগা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এ দফায় 23 নভেম্বর নেওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। 27 নভেম্বর তাকে স্থানান্তর করা হয় সিসিইউতে। সেই থেকে দেশি বিদেশি চিকিৎসক দলের তত্ত্বাবধানে চলছে নিবিড় পর্যবেক্ষণ। সব পরিস্থিতি বিবেচনা করে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেয় বেগম জিয়াকে লন্ডনে নেয়ার। লন্ডনে ওনাকে নিয়ে যাব। বৃহস্পতিবার মধ্যরাতের পরে অথবা শুক্রবার ভোরে কাতারে রয়্যাল অ্যাম্বুলেন্সে করে লন্ডনের একটি হাসপাতালে বিএনপি চেয়ারপারসনকে নেয়ার কথা থাকলেও এয়ার অ্যাম্বুলেন্সটি না আসায় তার যাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। পিছিয়ে যায় লন্ডন যাত্রা। এ নিয়ে কাতার দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা জানান, শনিবার বিকেল 5টায় এয়ার অ্যাম্বুলেন্স আসবে ঢাকায় এবং রবিবার তাকে নেওয়া হতে পারে লন্ডনে। আগামীকাল বিকাল 5টা নাগাদ ঢাকায় ল্যান্ড করবে এবং পরশু সকালে 8টা থেকে 9টার মধ্যে ঢাকা থেকে ডিপার্চার করবে। এদিকে রংপুরে এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্র উপদেষ্টা জানান, এয়ার অ্যাম্বুলেন্সের ত্রুটিতে খালেদা জিয়ার লন্ডন যাত্রায় দেরি হচ্ছে। বেগম জিয়াকে আজকে নেওয়া হচ্ছে না। আমি যেটুকু ঢাকা থেকে আজকে সকালে জানলাম যে আজকে নেওয়া হচ্ছে না। একটু টেকনিক্যাল প্রবলেম দেখা যাচ্ছে ওই এয়ারক্রাফট নিয়ে। সেক্ষেত্রে হয়তো এক দিন দেরি হতে পারে। বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছানোর বিষয়টি বিএনপি মহাসচিবও নিশ্চিত করেন। না, পিছিয়েছে তো। এখন আমরা ওই এয়ারক্রাফট তো আপনার খারাপের কারণে আমরা ওটা পাচ্ছি না। আমরা এখন নতুন এয়ারক্রাফট ওরা জোগাড় করছে, ওরাই কাতারি। সেটা কথা আছে আগামীকাল আসবে। পরে ডক্টররা ডিসাইড করবেন যে আপনার ম্যাডাম ফিট কিনা টু ফ্লাই। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি নেতাকর্মী, সমর্থক আর শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন উদ্বেগে। তার রোগ মুক্তি কামনায় হচ্ছে বিশেষ দোয়া ও প্রার্থনা। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর বসুন্ধরা এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার পাশে আছেন পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, ডক্টর জুবাইদা রহমান আছেন খালেদা জিয়ার পাশে। তার অবস্থা নিয়ে তিনি নিজেও যেহেতু একজন চিকিৎসক, তিনি কি কোনো কিছু বক্তব্য দিয়েছেন কিনা আর সার্বিক অবস্থা একটু জানতে চাই। রেদনা, আপনি জানেন যে আজকে ঠিক 12:30 দিকে কিন্তু এই এভারকেয়ার হাসপাতালে জুবাইদা রহমান এসেছেন। এমনকি আমরা যেটা জানতে পেরেছি যে সিসিইউতে তিনি দেখতে গিয়েছেন, খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তার পুত্রবধূ। এর পাশাপাশি যদি একটু বলতে চাই যে এর পরবর্তীতে এখন যেটা হচ্ছে যে বিশেষজ্ঞ চিকিৎসক দল রয়েছেন তার চিকিৎসার বিষয়ে, তাদের সঙ্গেই কিন্তু মূলত এখন বৈঠক চলছে। এর পরবর্তীতে জুবাইদা রহমান সেই বৈঠকের পর কি ধরনের পরামর্শ বা কি ধরনের সিদ্ধান্ত আসবে সেটা আসলে অপেক্ষা করতে হবে। এমনকি একটি যে তথ্য আমরা পেয়েছি যে বিএনপির মিডিয়া সেল থেকে একটি তথ্য আসছে যে তিনি হয়তোবা এইখান থেকে এভারকেয়ার হাসপাতাল থেকে সন্ধ্যার মধ্যে হয়তোবা তিনি বের হয়ে যাবেন এবং কি বের হয়ে তিনি ধানমন্ডি যাবেন। সেই বিষয়টাও কিন্তু মিডিয়া সেল থেকে আমরা যতটুকু জানতে পেরেছি। আর এছাড়াও যদি আমি বলি যে শারীরিক অবস্থার যে একটা অবনতি হয়েছে সেটা কিন্তু আমরা দেখেছি। বিএনপি যিনি মহাসচিব রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কিন্তু বলেছেন যে তার শারীরিক
শারীরিক অবস্থা যদি অবনতি হয়ে থাকে তাহলে কিন্তু আসলে লন্ডনে যাওয়াটা একটা চ্যালেঞ্জ হতে পারে। এই কারণেই যে শুধুমাত্র এয়ার অ্যাম্বুলেন্সের পাশাপাশি তার শারীরিক অবস্থা বিবেচনা করেই মোটামুটি বলা যায় যে লন্ডনে নেওয়ার বিষয়টি বা সিদ্ধান্তটা আবারও পুনরায় হবে। যেহেতু রোববারের কথা তিনি সম্ভাবনার কথা বলেছেন, রোববারে নিয়ে যাবেন। তো আসলে দেখার বিষয় যে পরবর্তীতে যেহেতু আরও গতকালকেও আমরা কোনো ধরনের সংবাদ সম্মেলন পাইনি, তার শারীরিক অবস্থার কি অবস্থা, অবনতি হয়েছে কিনা বা কতটুকু উন্নতি হয়েছে সেই বিষয়টা কিন্তু আমাদেরকে কোনো তথ্য দেওয়া হয়নি। হয়তোবা যেহেতু জুবাইদুর রহমান তিনি দেখছেন এবং কি পরামর্শ করছেন ডাক্তারদের সঙ্গে, পরবর্তীতে হয়তোবা এই সবশেষ পরিস্থিতি কি হতে পারে সে বিষয়ে হয়তোবা আমরা জানতে পারবো। পরবর্তীতে নতুন কোনো তথ্য অবশ্যই দেওয়ার চেষ্টা করব পরবর্তী সংবাদে। এই ছিল আসলে রেদনা এখান থেকে সবশেষ। জি, আমরা অপেক্ষায় থাকলাম। আরিফ, ধন্যবাদ আপনাকে। বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে দোয়া মাহফিল। সেখান থেকে আরো জানাতে আমাদের সহকর্মী যোগ দিচ্ছেন জাকারিয়া খান। জাকারিয়া, দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, তো কারা কারা যোগ দিয়েছেন বা তারা কোনো বক্তব্য দিয়েছেন কিনা নেতাকর্মী যারা আছেন? জি, আপনি আসলে জানেন যে দীর্ঘ 12 দিন ধরে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি কিন্তু অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাকে বিদেশ নেওয়ার যে কথাবার্তা চলছে এবং সব মিলিয়ে কিন্তু গতকাল অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আজকে দিন উপলক্ষে জুমার নামাজের পরে দেশের প্রতিটি জামে মসজিদে তার খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করার জন্য বিশেষভাবে বলা হয়েছিল এবং তারই কিন্তু অংশ হিসেবে আজকে সকল জামে মসজিদগুলোতে তার সুস্থতা কামনায় দোয়া হয়েছে। এখানে আমি যেখানে আছি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে, এই কেন্দ্রীয় কার্যালয়ের পাশে নয়াপল্টন জামে মসজিদে কিন্তু এই দোয়ায় অংশ নিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তিনি নামাজের পরে যেই দোয়া হয় সেখানে খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন। এরপরে তিনি আমাদের সাথে কথা বলেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে দীর্ঘ 16 বছরে তিনি আসলে খালেদা জিয়ার এই অসুস্থতার পিছনে দীর্ঘ 15-16 বছর যেই ফ্যাসিস্ট সরকার ছিলেন এবং তাদের সেই সরকারের যে নির্যাতনের শিকার হয়েছেন বেগম খালেদা জিয়া, সেইটিকেই তিনি দোষারোপ করছেন, সেদিকেই তিনি ইঙ্গিত করছেন এবং তিনি বলেছেন যে দেশবাসীর প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন, কারণ দেশবাসী যেভাবে দল মত নির্বিশেষে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন, তো সেই তাদের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং ভবিষ্যতে তাকে যাতে নিয়ে যাওয়া হয় সুস্থভাবে, তিনি যাতে লন্ডনে যেতে পারেন এবং সেখান থেকে তিনি দ্রুত সুস্থ হয়ে আবার নেতাকর্মীদের মাঝে ফিরে আসতে পারেন সেই আশাবাদও তিনি ব্যক্ত করেছেন। তো আসলে এই দোয়া এবং বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আমার কাছে এই পর্যন্তই তথ্য ছিল। জাকারিয়া, ধন্যবাদ আপনাকে। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং সুস্থতা কামনায় দেশ জুড়ে অনুষ্ঠিত হচ্ছে দোয়া মাহফিল। বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণ থেকে আরো জানাতে সাথে যুক্ত হচ্ছেন আমাদের পার্থ সাহা। পার্থ, সাধারণ মানুষ এখানে নিশ্চয়ই রোগ মুক্তির জন্য দোয়া কামনা করছেন, একটু জানবো বিস্তারিত আপনার কাছ থেকে সেখানকার পরিস্থিতি। বেদনা, আমি বর্তমানে অবস্থান করছি বায়তুল মোকাররমে। এই জায়গাটিতে কিন্তু আমরা দেখেছি জুম্মার নামাজ আদায় শেষে ধর্মপ্রাণ মুসল্লি যারা রয়েছেন তারা বিশেষ একটি দোয়ার আয়োজন করে। জানেন, দীর্ঘ 2 সপ্তাহ ধরে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ শরীর নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালটিতে ভর্তি রয়েছে। মূলত তার সুস্থতা কামনায় কিন্তু এই জাতীয় মসজিদটিতে যে দোয়া, বিশেষ দোয়া, সেই দোয়ার কিন্তু আয়োজন করা হয়েছিল। এখানে যে ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজ আদায়, জুম্মার নামাজ আদায় করতে এসেছিলেন, তারা কিন্তু এই মসজিদটিতে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, আরোগ্য রোগ মুক্তির যে কামনা সেটি কিন্তু এখানে করেছে। সেই সাথে যদি আমি একটু জানিয়ে রাখতে চাই, আজ কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনার অর্থে কিন্তু বাংলাদেশের বিভিন্ন মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে বিশেষ দোয়ার যে আয়োজন সেটি কিন্তু করেছে। সেই সাথে যদি আরেকটু জানিয়ে রাখতে চাই, বেগম জিয়া অসুস্থ হওয়ার পর থেকে কিন্তু আমরা দেখেছি রাজধানী সহ আশেপাশের জেলা, উপজেলা সহ বিভিন্ন জায়গায় মসজিদ, মন্দির, গির্জাতে কিন্তু বেগম জিয়ার সুস্থতা কামনায় কিন্তু মিলাদ, দোয়া
প্রার্থনা, এই যে আয়োজন সেগুলো কিন্তু হচ্ছেন মূলত সবারই লক্ষ্য একটি, বেগম জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে দেশবাসীর মাঝে আবার ফিরে আসতে পারে। আরেকটি তথ্য যদি রেদনা আমি আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাই, আজ সকালে কিন্তু তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান তিনি কিন্তু বাংলাদেশে এসেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে কিন্তু এভারকেয়ার হাসপাতাল, যেই হাসপাতালটিতে বেগম জিয়া ভর্তি রয়েছেন সেই জায়গাটিতে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়েছে। মূলত আরেকটি যে তথ্য আমাদের কাছে এসেছিল, বেগম জিয়াকে লন্ডনে সুচিকিৎসার জন্য বা উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার যে তথ্যটি ছিল সেটি কিন্তু একটু পরিবর্তন হয়েছে। পরিবর্তনের যে বিষয়টি সেটি মূলত আজ তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার কথা থাকলেও বিভিন্ন জটিলতার কারণে আজ সেই শিডিউলটির বিপর্যয় হয়েছে। আমাদের সূত্র বলছে যে রবিবার নাগাদ তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার যে বিষয় সেটি হতে পারে। রেদনা, এই ছিল বাইতুল মোকাররম থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। আগামী 15 ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন হবে এবং নির্বাচন কেউ প্রতিহত করতে পারবে না। সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরায় আন্তজেলা কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি কথা জানিয়েছেন। জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে কিনা এমন প্রশ্নে প্রেস সচিব বলেছেন, জাতীয় পার্টি স্বৈরাচারের দোসর দল, তবে তারা নিষিদ্ধ নয়। তারা নির্বাচন করতে চাইলে সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত। বলেন, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল সহ যারা জুলাই হত্যাযজ্ঞে জড়িত তাদের ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকর করা হবে। তারেক রহমানের ফিরতে বাধা নেই, -4 ফর্মুলা দিচ্ছে স্বৈরাচারের দোসররা, বলেন প্রেস সচিব শফিকুল আলম। আমরা সবাই প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির সাথে আমাদের খুব ভালো কথা হয়েছে। সবাই ইলেকশন করবেন এবং ইলেকশন করার জন্য যেই প্রিপারেশন দরকার সেগুলো এই গভর্নমেন্ট নিচ্ছে। ইলেকশনকে ফ্রি, অবাধ, সুষ্ঠু করাটা এই গভর্নমেন্টের দায়িত্ব। সেই দায়িত্বের জন্য যা যা করার দরকার সবগুলো করছে। আগামীতে বড় চ্যালেঞ্জ হবে জনগণের জীবনমান পাল্টে দেয়া, জানালেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, ক্ষমতায় গেলে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে। আইন করে সমাজকে পরিবর্তন করা যাবে না, নৈতিকতার চাষ করে সমাজকে বদলাতে হবে, বলেন জামায়াতের আমির। একটা মানুষকে এক একটা প্রদীপ বানাতে চাই, কাউকে আমরা অন্ধকারে রাখতে চাই না। এই জন্য আমাদের প্রথম ফোকাসটাই হবে শিক্ষা এবং স্বাস্থ্যের উপরে। যদি আল্লাহর ফায়সালা, জনগণের ভালোবাসায় আমরা সরকারে যাই, যদি আমি বেঁচে থাকি, পুরা জীবনভর আমরা যেন করে যেতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 158, নেত্রকোনা 2-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে নেত্রকোনা 2 আসনে। নেত্রকোনা সদর এবং বারহাট্টা উপজেলার 19টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে এই নেত্রকোনা 2 আসন গঠিত। ভোটার সংখ্যা প্রায় 5 লাখ, যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যাই বেশি। তরুণ ভোটারদের আধিক্যও রয়েছে তৃতীয় লিঙ্গের ভোটার। একটু কথা বলতে চাই, আমার সাথে যুক্ত রয়েছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র হাসান আল মামুন। দীর্ঘ সময়েও নেত্রকোনা 2 আসনের 2টি উপজেলার মানুষ তাদের প্রত্যাশিত উন্নয়ন পায়নি, এমনটাই অভিযোগ এখানকার স্থানীয় ভোটারদের। একটু বলবেন যে আসলে কেন প্রত্যাশিত পরিবর্তন বা উন্নয়ন সম্ভব হয়নি এখানে? ধন্যবাদ আপনাকে। এই এলাকাটি মূলত আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা হিসেবেই পরিচিত ছিল। তো সেই হিসেবে বিগত 17 বছরে আওয়ামী লীগের যে রাস্তাঘাটের উন্নয়ন বলেন, অবকাঠামোগত উন্নয়ন বলেন, সেটি কিন্তু আসলে নেত্রকোনার মানুষ কাঙ্ক্ষিতভাবে পায়নি। সেই জায়গা থেকে সঠিক নেতৃত্বের যে সমস্যা, সেটি আমাদের এই সদর আসনটাতে ছিল। এখানে আসলে সঠিক নেতৃত্ব ছিল না, যার ফলে আমরা উন্নয়নের ছোঁয়াটি সঠিকভাবে পাইনি। আপনি তো মধ্যে মানুষের কাছে যাচ্ছেন, মানুষের কাছে ভোট প্রার্থনা করছেন, কাজ শুরু করেছেন সকাল থেকে রাত। আপনার জনগণ কি বলছে, আসলে কেমন সাড়া দিচ্ছে? সারা বলতে আমরা তরুণরা, এই যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানের কিন্তু বীজ কিন্তু আমার হাত দিয়ে তৈরি। আমি এই কোটা আন্দোলনের আহ্বায়ক ছিলাম 2018 সালে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। এটি 8 বছরের আমার রাজনৈতিক জার্নিতে নেত্রকোনা জেলার প্রত্যেকেই আমাকে বাই নেমে চিনেন এবং জানেন যে এই গণ অভ্যুত্থান হয়েছে। আজকে যারা মন্ত্রী পরিষদে আছেন বা আরও যারা আছেন, এরা আমাদের একসময় সহযোদ্ধা ছিলেন। তো সেই জায়গাতে আমরা একটা নতুন পার্টি করেছি, গণ অধিকার পরিষদ। বিপিনুরুল হক নূর, আমি, রাশেদ খান সহ আমরা একটা পার্টি করেছি। তো নেত্রকোনার মানুষের এক্সপেকটেশনের জায়গাটা হচ্ছে আমাকে নেতৃত্বে দেখতে চায়,
তারা এই নেত্রকোনা আসনে আমাকে পাশ করাতে চায়। একটাই কারণ, সেটা হচ্ছে যে আমি তাদের হয়ে কথা বলছি দীর্ঘ সময় থেকে। আপনি জনপ্রতিনিধি হিসেবে নেতৃত্বে আসলে মানুষের জন্য কি করার পরিকল্পনা ইতোমধ্যে নিয়েছেন? আমি মানে মূল যে কাজটি করতে চাই, অবকাঠামো উন্নয়ন, এটি হচ্ছে রাষ্ট্রীয় উন্নয়ন। এটি স্বাভাবিকভাবেই হয়, প্রত্যেকটা অঞ্চলেই হয়, হয়তো এই অঞ্চলে কিছুটা কম হয়েছে, আমি বাড়াতে পারবো। কিন্তু মূল যে বিষয়টি সেটি হচ্ছে আর্থসামাজিক উন্নয়ন, মানুষের বেকার সমস্যা দূরীকরণ। বিশেষ করে এই যে গ্রাম অঞ্চলে, আপনি একটা গ্রামে এসেছেন, আমার লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে যে এই অঞ্চলের যে আপনার হাওর বাওর বেষ্টিত অঞ্চল, এটি হাওরগুলোকে মাছের প্রজেক্টের মাধ্যমে নিয়ে আসা, এই অঞ্চলের একদম উচ্চ শিক্ষিত বেকার থেকে শুরু করে একদম যারা ঝরে পড়া, তারপর বকাটে ছেলে পেলে যারা আছে, সব কিছুকে মেইন স্ট্রিমে নিয়ে আসা, তাদের আর্থিক কাঠামোতে পরিবর্তন করে দেওয়া, এটি হচ্ছে আমার মূল লক্ষ্য। পাশাপাশি এই গ্রামগুলোতে আপনি জানেন, আপনিও বলেছেন যে 19টি ইউনিয়ন রয়েছে, এখানে একটি পৌরসভা রয়েছে। আমার উদ্দেশ্য, আমার ইচ্ছা রয়েছে, এই অঞ্চলের মানুষ যদি আমাকে ভোট দিয়ে তারা নির্বাচিত করে, আমি 19টি ইউনিয়নের জন্য 19টি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করব, যেগুলো 24 ঘন্টা এই অঞ্চলের মানুষকে সার্ভিস দিবে। এখান থেকে ঢাকা, ময়মনসিংহ বা যে কোনো জায়গায়, দেশের যে কোনো জায়গায় নিতে হয় রুগীকে, তারা এই সার্ভিসটি দিবে বিনামূল্যে। এটি আমি ব্যবস্থা করে দিব। এবং এটি আপনি নিজেও তরুণ, এবং তরুণ অনেক ভোটারের আধিক্য রয়েছে এই দুটি উপজেলায়, এই আসনে তরুণদের জন্য কি পরিকল্পনা? তরুণদের জন্য আমি যেটি বললাম, যে হাওর এবং নদী যেগুলো রয়েছে, এগুলোতে সরকারি অর্থায়নে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে তারপর এখান থেকে যে আর্থিক কাঠামোটা তৈরি হবে, এই আর্থিক কাঠামোটা দিয়ে আমি প্রত্যেকটা ইউনিয়নে এই যে বেকার যে ছেলেবেলেগুলো আছে এবং উচ্চশিক্ষিত যারা, আমি বিশেষ করে নেত্রকোনায় ইংরেজি মাধ্যমে কিছু স্কুল করতে চাই, IELTS কোর্স করাইতে চাই নেত্রকোনাতেই ভালোভাবে, যাতে করে এখান থেকে উচ্চশিক্ষা অর্জন করতে পারে। পাশাপাশি যে রুট লেভেলটা আছে, যদি একটা ছেলের চাকরি হয় নাই, আমি মনে করব যে আমি যদি এই অঞ্চলের MP হইতে পারি, তার হোপলেস হওয়ার কিছু নেই। ইনশাল্লাহ আমি তার পাশে থাকব। এই আসন থেকে জয়ের ব্যাপারে কতটা নিশ্চিত, যেহেতু জামায়াত এবং বিএনপির প্রার্থী রয়েছে? এই অঞ্চলটা আসলে স্বাধীনতার পরে বিএনপি এখানে খুব ভালো করতে পারে নাই, কখনো পাশ করতে পারে নাই। তো সেই জায়গা থেকে আমাদের একটা সম্ভাবনা রয়েছে, এবং শুধু আমার এই এলাকা এরকম না, পুরো জেলাতে আমার একটা পরিচিতি আছে, সারা দেশেও পরিচিতি আছে। মানুষ চাচ্ছে যে আসলে কিছুটা পরিবর্তন আসুক, এবং মানুষের দ্বারা মাধ্যমে আপনি এখানে এসে তাদের প্রত্যাশিত পরিবর্তনটা করবেন। CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে সময় দেওয়ার জন্য আপনাকে কৃতজ্ঞতা। CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে নেত্রকোনা 2 আসনে। পরবর্তী বুলেটিনে নেত্রকোনা 3 আসনের সাধারণ মানুষের ভাবনা এবং যারা জনপ্রতিনিধি হতে যাচ্ছেন তাদের ভাবনাগুলো তুলে ধরার চেষ্টা করব। সে পর্যন্ত সাথে থাকুন ডিবিসি নিউজে। ফরিদপুরের ভাঙায় বাস চাপায় অটোরিকশার 4 যাত্রী নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 2 জন। বেলা 12:15টার দিকে ফরিদপুর ভাঙা বরিশাল মহাসড়কের পূর্ব সদরদি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, টেকেরহাট থেকে একটি অটোরিকশা ভাঙার দিকে যাচ্ছিল। পূর্ব সদরদি রেল ক্রসিংয়ের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির বাস চাপা দেয়। ঘটনাস্থলে অটোরিকশার 2 যাত্রী মারা যায়। হাসপাতালে মারা যান আরও 2 জন। আহতদের একজনের অবস্থা গুরুতর। ডিসেম্বরের শুরুতেই মাগুরা জেলায় শীতের কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। ঘন কুয়াশায় গ্রামের পরতে পরতে ছড়িয়ে পড়েছে খেজুরের রসের মিষ্টি গন্ধ। গাছে গাছে রস সংগ্রহে ব্যস্ত গাছিরা, আর সেই রসের টানে ভোরবেলা ছুটে আসছেন ভোজন রসিকরা। প্রতিদিন এই রস থেকে তৈরি হচ্ছে পাটালি এবং গুড়। দাম বর্তমানে কিছুটা বেশি হলেও ডিসেম্বরের মাঝামাঝি রস বাড়লে দাম কমবে বলে আশা গাছিরা। মাগুরা সদর উপজেলার পাটকেলবাড়িয়া শ্মশান এলাকায় প্রায় 350টি খেজুর গাছে শুরু হয়েছে রস সংগ্রহ। গাছিরা জানিয়েছেন, শীত বাড়ার সাথে সাথে রসের সরবরাহ বাড়ছে। 4 জন গাছি মিলে প্রতিদিন ভোরে রস সংগ্রহ করে তা দিয়ে তৈরি করছেন পাটালি ও গুড়। বন্ধুদের সাথে রস খাওয়ার উচ্ছ্বাসে কিশোররাও দলে দলে ভোরে ছুটে আসছে এখানে। শৈশবের কথা তো মনে পড়ে যায়, সেই যে ছোটবেলায় রোদে বসে গ্লাসে চুমুক দিয়ে রস খেয়েছি, তার একটা আলাদা অনুভূতি ছিল। এই যে আমরা বন্ধুদের সাথে আসছি অনেক দূর থেকে, শীতের সময় যে খেজুরের রসটা, সেটা মনে হয় যে অনেক সুন্দর লাগে। খেজুরের রস তৈরিতে প্রাচীন পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। প্রথমে টিনের 4 কোনা পাত্রে রস ঢেলে মাটির চুলায় গরম করা হয়। এর একটি অংশ বীজ বা স্টার্টার হিসেবে তৈরি করা হয়, যা জমতে সময় লাগে প্রায় 10 মিনিট। তারপর এই বীজ মিশিয়ে ঘন রসটি মাটির পাত্রে ঢেলে ঘোরাতে থাকে, যাতে পাটালির সঠিক ঘনত্ব তৈরি হয়। পরে এটি পলিথিন মোড়ানো 4 কোনা ছাঁচে ঢেলে দেওয়া হয়। প্রায় 20 মিনিটেই পাটালি তৈরি হয়। বর্তমানে পাটালি বিক্রি হচ্ছে কেজি প্রতি 500 টাকা, আর গুড়ের দাম 300 টাকা। আমরা জ্বালাই ধরেন খেজুর গাছ ধরেন রসটা নামাই, রসটা নামাইলে আনি,
3টার সময় উঠি যখন রসটা নামাইলে আনি, ভোর 5টার সময় আসি, রসটা ঢালি। রসের মানও ভালো, কিন্তু শীতে যত ঘন হবে, যত বেশি হবে, আমাদের এখানে রসও তত হবে। খেজুরের রস গ্রামীণ অর্থনীতিতে ভূমিকা রাখার পাশাপাশি স্থানীয়দের জীবনযাত্রার মানেও প্রভাব ফেলে। তাই নতুন করে খেজুর গাছ রোপণ করলে ভবিষ্যতে গ্রাম বাংলার এই ঐতিহ্য বিলুপ্ত হবে না, এমনটাই মনে করেন স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক। দিল্লিতে শীর্ষ বৈঠকে বসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে তার সরকার কাজ করছে বলে জানান পুতিন। অন্যদিকে ইউক্রেন যুদ্ধে কারো পক্ষে নন, তিনি শান্তির পক্ষে, এমন কথা জানান নরেন্দ্র মোদী। এছাড়া দুই নেতার বৈঠকে দ্বিপক্ষীয় সামরিক এবং বাণিজ্যিক সহযোগিতা সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। সই হওয়ার কথা একাধিক চুক্তিতেও। ঠিক 4 বছর পর বৃহস্পতিবার সন্ধ্যায় 2 দিনের সফরে ভারতে এসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমন এক সময়ে ভারতে আসলেন রুশ প্রেসিডেন্ট যখন মস্কোর কাছ থেকে ছাড় মূল্যে জ্বালানি তেল কেনায় বাণিজ্য শুল্ক বাড়িয়ে রীতিমতো হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ট্রাম্পের রক্তচক্ষুকে থোড়াই কেয়ার করে পুতিনকে প্রিয় বন্ধু আখ্যা দিয়ে আলিঙ্গন করেন মোদি। অবশ্য রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে 22 লাখ মেট্রিক টন এলপিজি কিনতে রাজি হয়েছে দিল্লি। শুক্রবার সকালে রাষ্ট্রপতি ভবনে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর উপস্থিতিতে পুতিনকে গার্ড অফ অনার ও সংবর্ধনা দেয়া হয়। পাশে ছিলেন নরেন্দ্র মোদীও। এরপর রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন রুশ প্রেসিডেন্ট। হায়দ্রাবাদ হাউসে 23তম ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনে অংশ নেন ভ্লাদিমির পুতিন। সম্মেলন শেষে বৈঠকে বসেন দুই নেতা, যেখানে আলোচনা হয় সামরিক, অর্থনৈতিক সহ নানা বিষয়ে। বৈঠকে ইউক্রেন ইস্যুতে কথা বলেন রুশ প্রেসিডেন্ট। ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে তার সরকার কাজ করছে বলে উল্লেখ করেন পুতিন। অন্যদিকে ইউক্রেন ইস্যুতে মোদির উত্তর অনেকটাই কৌশলী, কোনো পক্ষেই নন উল্লেখ করে ভারতীয় প্রধানমন্ত্রী জানান তার দেশ শান্তির পক্ষে। বৈশ্বিক সংকট মোকাবেলায় রাশিয়ার সাথে একসাথে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন নরেন্দ্র মোদী। শুক্রবার রাতে সফর শেষে ভারত ত্যাগ করার কথা রয়েছে ভ্লাদিমির পুতিনের। ভারত সফরের মধ্য দিয়ে তিনি বৈশ্বিক অঙ্গনে একা নন বলেও বার্তা দিতে চাইছেন পুতিন, এমনটাও বলছেন বিশ্লেষকরা। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। শাশুড়ি বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যেতে ঢাকায় এসেছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। সকালে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে এসএসএফ এর নিরাপত্তায় বিশেষ গাড়িতে করে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি। শুক্রবার বেলা 11:05 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। চিকিৎসার জন্য শাশুড়ি বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতেই তার এই ছুটে আসা। অন্যদিকে খালেদা জিয়ার বিদেশ যাওয়াকে ঘিরে এয়ারপোর্টে জড়ো হন নানা শ্রেণী পেশার মানুষ, জানান তাদের প্রত্যাশার কথা। আমি এসেছি পাবনা জেলা ঈশ্বরদী থানা থেকে। বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বাইরে যাবে, এজন্য তাকে এক নজর দেখার জন্য আমি ছুটে এসেছি। আসলে আমরা যে দলে করি না কেন, দোয়া করে আল্লাহ পাক ওনার সুস্থ করুক। উনি আপসীন নেত্রী, আমার দেশে ফিরে এসে আবার আমাদের নেতৃত্ব দেবে দেশের জন্য। আমাদের প্রত্যাশা উনি সুস্থ হইয়া ভালোভাবে সুস্থভাবে আসুক। উনাকে তো আমাদের অনেক প্রয়োজন, অভিভাবক হিসেবে আমাদের মাঝে থাকুক, এটাই আমার প্রত্যাশা। বিএনপি চেয়ারপারসনের সুস্থতায় সৃষ্টিকর্তার অনুগ্রহ প্রার্থনা করেন তারা। ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করতেছি উনি যেন ভালো সুস্থ হয়ে যায়। আল্লাহ খালেদা জিয়ার আল্লাহ সুস্থ করে আনেন আল্লাহ। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে 11:30টার দিকে সরাসরি হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন ডাক্তার জুবাইদা রহমান। এসএসএফ এর নিরাপত্তার মধ্য দিয়ে 11:53 জুবাইদার গাড়িবহর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়। মিজান আহমেদ, টিভিসি নিউজ, ঢাকা। রাজধানী বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার পাশে আছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, ঠিক এই মুহূর্তে তো জুবাইদা রহমান বেগম খালেদা জিয়ার পাশেই আছেন এবং তিনি আসার পর সেখানকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর সেই সাথে জানাবেন মেডিকেল বোর্ড থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থানে নতুন কোনো তথ্য পেয়েছেন কিনা। তিনি কিন্তু এসেছেন, এসে তিনি সিসিইউতে তার বেগম খালেদা জিয়ার সিসিইউতে
তিনি ভেতরে প্রবেশ করেছিলেন, তার খোঁজ খবর নিয়েছেন এবং কি চিকিৎসকদের যারা চিকিৎসক রয়েছেন সেই চিকিৎসকদের সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং কি পরবর্তীতে আসলে কি সিদ্ধান্ত কি পরামর্শ হয়েছে তার শারীরিক অবস্থার সবশেষ কি ধরনের তথ্য রয়েছে সেই বিষয়ে কিন্তু আমরা কেউ জানতে পারিনি এবং কি কোনো ধরনের সংবাদ সম্মেলনও করা হয়নি। তবে তিনি কিছুক্ষণ আগেই ধানমন্ডিতে তার নিজ বাসায় তিনি গিয়েছেন, সেই তথ্যটা আসলে আমরা পেয়েছি। এমনকি হয়তোবা পরবর্তীতে তার শারীরিক সবশেষ পরিস্থিতি কি হতে পারে সেই বিষয়টা সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরা হবে, সেই বিষয়গুলো হয়তো আমরাও তুলে ধরতে পারবো। তো এছাড়াও আরেকটি বিষয় যেটা হচ্ছে যে আপনি জানেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু বলেছেন যে তিনি যদি ফিট থাকেন তাহলে হয়তোবা রোববারে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাবেন। এছাড়া আগামীকাল কাতার এয়ারলাইন্সের কাতার এয়ার অ্যাম্বুলেন্স সেটি হয়তোবা আসার কথা রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিশ্চিত করেছেন। তো আসলে এটা অপেক্ষার বিষয়, অপেক্ষা করতে হবে তার সবশেষ শারীরিক অবস্থা কি এবং কি তার যাত্রাটা আসলে কবে নাগাদ হচ্ছে। এই ছিল এখান থেকে সবশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আরিফ। ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রতিহিংসা, অবহেলা আর অত্যাচারে খালেদা জিয়ার শারীরিক অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার নয়াপল্টনে বেগম জিয়ার সুস্থতায় আয়োজিত দোয়ায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। হাসিনা ফ্যাসিস্ট সরকার তার প্রতি যে অন্যায় আচরণ করেছেন, নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, দীর্ঘ 6 বছর তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। সেইখান থেকেই তার এই রোগের সূচনা হয়। চিকিৎসার অভাবের কারণে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। আগামীকাল যদি আপনার এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় কাতার থেকে, তাহলে আগামী পরশু অর্থাৎ রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।